নমস্কার। দৃগ্দৃশ্য বিবেকের এই আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই দ্বিতীয় পর্বে অনেক প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি, অনেক প্রশ্ন। তো এই প্রশ্ন থেকে আমরা মোটামুটি 10-12টা প্রশ্ন বেছে নিয়েছি। বিভিন্ন ভাষায়, ইংরেজি এবং বাংলায় আপনারা প্রশ্ন করেছেন। ইংরেজি এবং বাংলা ভাষায় আমরা 10-12টা প্রশ্ন বেছে নিয়েছি। সেই প্রশ্নগুলোর আলোচনা করব আমরা, এবং আশা করি এই আলোচনা থেকে বাকি সমস্ত প্রশ্ন সবগুলোর উত্তর আর যারা করেছেন তারা পেয়ে যাবেন, কারণ বাকি প্রশ্নগুলো এই প্রশ্নের মধ্যেই ইনক্লুডেড, সেইভাবেই আমরা বেছে নিয়েছি। এখন তার থেকেই 10-12টা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করছি। এবং আমাদের আরবারও বলছি, এই যে আলোচনা পর্ব, এই আলোচনা পর্বে আমরা খুব আপ্লুত যে আমি নিজে বিশেষ করে এবং আয়োজক সবাই যে আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আপনারা অনেক প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের মাধ্যমে এই বিষয়টা খুব আপনাদের কাছে ইন্টারেস্টিং হয়ে উঠবে, আর একটু পরিষ্কার হয়ে উঠবে। এবং আপনাদের যে আগ্রহ এই বিষয়টিকে, সেটা আমাদেরকে যথেষ্ট উদ্দীপ্ত করেছে এবং আমরা আপনাদের কাছে খুবই প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরু করি প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন দুজনের প্রশ্নর কম্বিনেশন। পার্থ সেনগুপ্ত এবং বিভাস চক্রবর্তী, আপনারা দুজন প্রশ্ন করেছেন, দৃগ্দৃশ্য বিবেকে বলা হয় বা বলা হয়েছে, যা দেখা যায় তা দ্রষ্টা হতে পারে না। এই বক্তব্যটি অদ্বৈত বেদান্তের জ্ঞান তত্ত্বে, এপিস্টেমোলজি কেন এত গুরুত্বপূর্ণ? এটা আপনাদের প্রশ্ন। আমরা এই প্রশ্ন নিয়েই আলোচনা শুরু করেছি। দেখুন, আমরা যে প্রথম পর্বে যে আলোচনা করেছি, যে দেখে তাকে কে দেখে, এই শিরোনামে, এবং এই যে প্রশ্ন, যা দেখা যায় তা দ্রষ্টা হতে পারে না, এটি সমগ্র দৃগ্দৃশ্য বিবেকের মূল ভিত্তি। সংস্কৃত ভাষায় একটা বিখ্যাত শ্লোক আছে, রূপং দৃশ্যং লোচনং দৃক তদৃশ্য দ্রুক্ত মানসম দৃশ্যাধিবৃত্তয় সাক্ষী দৃগেব নতু দৃশ্যতে। অর্থাৎ রূপ দৃশ্য, চোখ সেই রূপকে দেখে, কিন্তু চোখকেও মন দেখতে পারে। মনকেও যে জানে তিনি হলেন সাক্ষী, আর সেই সাক্ষী তাকে কেউ দেখতে পারে না, তিনি কারো দ্বারা দৃশ্য হতে পারেন না। আমরা এটাকে এইভাবে বলতে পারি, দ্য সিয়ার ক্যান নেভার বিকাম দ্য সিন। হোয়াট এভার ইজ অবজেক্টিফাইড ক্যানট বি আলটিমেট সাবজেক্ট। একটা সহজ উদাহরণ ধরা যাক। আপনি একটা ফুল দেখেছেন, ফুলটি হচ্ছে দৃশ্য, অবজেক্ট। চোখ ফুলটিকে দেখছে, তাই চোখ হচ্ছে দ্রষ্টা, সিয়ার। কেমন আপনার প্রশ্নের? কিন্তু ডাক্তার একটা যন্ত্র দিয়ে আপনার চোখ পরীক্ষা করছেন, এখন চোখটিও হচ্ছে তাহলে একটা দৃশ্য, তাই না? ডাক্তারও যখন সেই চোখটাকে, তাহলে চোখটাও একটা অবজেক্ট হয়ে গেল। তাহলে প্রকৃত দ্রষ্টাকে অদ্বৈত বলে মন, কারণ মন চোখের সব অভিজ্ঞতাকে জানছে। তাহলে আপনি জানেন যে একটু ওই আগের আলোচনায় আমরা বলেছি
যে আমরা মনে করি আজ আমার মন ভালো নেই, বা আজকে আমি খুব একেবারে চেয়ারফুল, তাই না? তার মানে মনকেও আপনি জানছেন। তাহলে মনকেও কে জানছে? এই প্রশ্ন মানুষকে নিয়ে যায় উইটনেস কনসাসনেস বা সাক্ষী চৈতন্যর কাছে। এখানেই অদ্বৈতের অসাধারণ বিশ্লেষণ। মডার্ন ফিলোসফিতে এডমন্ড হুসারি ফেনোমোলজির মাধ্যমে সাবজেক্ট আর অবজেক্টের সম্পর্ক বিশ্লেষণ করেছিলেন, কিন্তু অদ্বৈত আরও এক ধাপ এগিয়ে গিয়ে প্রশ্ন করে, হু ইজ দ্য অ্যাওয়ার অব দ্য সাবজেক্ট ইটসেলফ? হু ইজ দ্য অ্যাওয়ার অব দ্য সাবজেক্ট ইটসেলফ? এই প্রশ্নের উত্তরই হচ্ছে সাক্ষী চৈতন্যের ধারণা। ক্লিয়ার? এবার দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা সেন শর্মা। হাউ ডাজ দৃগ্দৃশ্য বিবেক ডিস্টিংগুইশ বিটুইন দ্য মাইন্ড অ্যান্ড কনসাসনেস? আর নট দে দ্য সেম? ভালো প্রশ্ন। উত্তরে আমরা বলছি, দিস ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট মাইন্ড আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন্স ইন বেদান্ত। Most people naturally think mind is equal to consciousness. But Advaita Vedanta firmly disagrees. Where is Priyanka? Yeah, thank you. According to Drishya Viveka, the mind is known, therefore it cannot be ultimate knower. The mind changes continuously. Sometimes it is joyful, sometimes it is anxious, sometimes confused, sometimes silent. Anything that changes belongs to the category of drishya, the sin. Consciousness, however, never changes. It silently illuminates every mental state. A beautiful analogy is often used. Imagine the moon. The moon appears luminous, but actually the moon has no light of its own. They shine because of sunlight, isn't it? Similarly, the mind appears conscious, but according to Advaita, its appearance but its apparent consciousness is borrowed from the Atman, just as the moon borrows light from the sun. Swami Vivekananda beautifully summarized this idea. The mind is only the instrument, the self is the light. আরও সহজভাবে যদি আমরা বলি, মন হচ্ছে কম্পিউটার, মাইন্ড ইজ দ্য কম্পিউটার, কনসাসনেস ইজ দ্য ইলেকট্রিসিটি। কম্পিউটার অনেক কিছু করতে পারে, ইজন্ট ইট? কিন্তু বিদ্যুৎ ছাড়া, উইদাউট ইলেকট্রিসিটি, নাথিং। সিমিলারলি মাইন্ড ক্যান থিঙ্ক, রিমেম্বার, ইমাজিন, ক্যালকুলেট, রাইট? অনলি বিকজ কনসাসনেস ইলুমিনেটস ইট। এই কারণেই অদ্বৈত বলে মাইন্ড is an instrument, right? Consciousness is the reality. Come to next question. তিন নম্বর প্রশ্নটা, yes, third question. Arindam Sen Gupta. Where is he? Please. His question is, যদি আত্মা কখনো দৃশ্য না হয় তবে আমরা কিভাবে নিশ্চিত হব যে আত্মার অস্তিত্ব সত্যিই আছে? এটি কি কেবল বিশ্বাসের বিষয়? ইট ইজ দিস কোশ্চেন। যদি আত্মা কখনো দৃশ্য না হয় তবে আমরা কিভাবে নিশ্চিত হব যে আত্মার অস্তিত্ব সত্যিই আছে? এটি কি কেবল বিশ্বাসের বিষয়? Now our answer is to Mr. Sen Gupta.
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একাডেমিক প্রশ্ন। আপনার প্রশ্নটা, অদ্বৈত বেদান্তের উত্তর হলো না, আত্মা বিশ্বাসের বিষয় নয়, নেভার। আত্মা প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয়। উপনিষদ ঘোষণা করছে দ্রষ্টারং দ্রষ্টারং পশ্যত না, দ্রষ্টারং দ্রষ্টারং পশ্যত না, অর্থাৎ দ্রষ্টাকে আরেকজন দ্রষ্টা দেখে না, সিয়ার কে আরেকজন সিয়ার দেখে না। ক্লিয়ার? কারণ তিনি সমস্ত দর্শনের ভিত্তি। একটি টর্চ লাইট সব কিছুকে আলোকিত করে, কিন্তু টর্চের আলোকে আবার আলাদা করে আলোকিত করা যায় না। দিস লাইট illuminates the all, but this light cannot be illuminated. This is the point. কারণ আলো হচ্ছে নিজেই স্বপ্রকাশ। ঠিক তেমনি কনসাসনেস ইজ সেলফ রিভেলিং। It does not need another consciousness to prove it. দৈনন্দিন জীবনের একটা উদাহরণ আমরা দেখি। আপনি যদি বলেন আমি জানি যে আমি আছি, এই যে আমি আছি এর জন্য কি কোনো বৈজ্ঞানিক যন্ত্রের দরকার? তা তো নয়। কারণ প্রত্যেক মানুষের সবচাইতে প্রত্যক্ষ অভিজ্ঞতা আমি আছি। প্রত্যেকে জানে আমি আছি। আমি আছি মানে কারণ আমরা বলতে পারি আমি আছি কারণ আমি চিন্তা করতে পারি। আই থিঙ্ক আমি চিন্তা করতে পারি, অতএব আমি আছি। এবং আমি যে আছি এটা আমার অস্তিত্ব আমাকে বুঝতে কোনো যন্ত্রের বা অন্য কোনো কিছু প্রয়োজন নেই। রাইট? শঙ্করাচার্য এখানে বলছেন আত্মা কখনো প্রমাণের বিষয় নয়, সমস্ত প্রমাণের ভিত্তি। The self is not the object of knowledge. It is the very ground of all knowledge. Clear? এই জন্যেই, এই ধারণাই আধুনিক দর্শনের সেলফ এভিডেন্স অ্যাওয়ারনেস নামে আলোচিত হয়। অদ্বৈতের ভাষায় যদি আমরা কি বলি, সব কিছুকে সব কিছুকে জানায়, যা সব কিছুকে জানায়, তাকে আর অন্য কিছু দিয়ে জানানো যায় না। ক্লিয়ার? সুতরাং আত্মা কোনো কল্পনা নয়, কোনো ধর্মীয় বিশ্বাসও নয়, বরং দ্য এভার প্রেজেন্ট উইটনেস অফ এভরি এক্সপিরিয়েন্স। ইউ গট ক্লিয়ার? থ্যাংকস। Yes, next question. This is a question from Sakshi. Very good. From Sakshi, the question of Sakshi comes. Yes, Sakshi. Yes, what's the title? Sakshi Mukhoti. Acha. Is the witness an individual? Sakshi Misra. Acha. Acha. Sakshi Misra. Two questions. Sakshi Misra and Arindam Mukhoti. Acha. Good. Two persons. Is the witness? Witness is Sakshi. If Sakshi means you are the witness. Is the witness an individual consciousness, Arindam? Or is it universal consciousness? Sakshi, please. Yeah. The answer is, this is one of the deepest question of Advaita Vedanta. Is the witness an individual consciousness or is it universal consciousness? Very good question. We will first say this is one of the deepest question in Advaita Vedanta. At first glance, it appears that my consciousness and your consciousness are different. After all, our bodies, mind, memories, and personalities are different. But Dreg Drishya Vivek asks a more fundamental question.
What is that? Are these differences in consciousness itself or only in the mind? Are these differences in consciousness itself or only in mind? Right? Advaita answers, the differences belong to the mind, not consciousness. The difference belong to the mind, right? To the mind, not to consciousness. একটা সুন্দর উদাহরণ দেওয়া যাক। একটা সূর্য, one sun, and 100 of water pots, 100টা আলাদা আলাদা জলের পাত্র। প্রত্যেকটা পাত্রে, in each and every pot, সূর্যের প্রতিফলন আলাদা আলাদা দেখা যায়, রাইট? কিন্তু কোনো পাত্রের জল স্থির, কোনোটা ঘোলা, কোনোটা দেয়ার ইজ ওয়েভ, ফলে প্রতিফলন আলাদা আলাদা। মানে ওই পটের কালার অফ দ্য ওয়াটার, অন এভরিথিং ডিপেন্ডস। According to these, the picture, reflection of sun is different. কিন্তু actually you say, সূর্য কি আলাদা হয়েছে, সূর্য কি ভিন্ন হয়েছে? না, ঠিক তেমনি one consciousness appears as many conscious beings because of different minds. Different persons, different minds. And that's why in each and every being, as the minds are different, consciousness appears to be different. উপনিষদ কি বলছে? একমেব দ্বিতীয়ম, অর্থাৎ তিনি এক, দ্বিতীয় কেউ নেই, রাইট? আবার সর্বং খালিদং ব্রহ্ম, এটাও বলছে, অর্থাৎ এই সমগ্র বিশ্বই হচ্ছে ব্রহ্ম। Therefore, witness is not my private consciousness. It is universal consciousness appearing through individual mind. Am I clear? এই উপলব্ধি অদ্বৈতের ভাষায় মোক্ষ বা লিবারেশন। Okay? Now come to next question. Yes, question number 5. Yeah. Question number 5. Can artificial intelligence, yes, can artificial intelligence ever become the seer according to Drig Drisha Vivek? Pranav Rai Chaudhuri. Pranav Rai Chaudhuri. The question comes, where is Pranav? Oh, thank you. Can artificial, his question is very, listen to his question, is this question fascinating contemporary question. Can artificial intelligence ever become the seer according to Drig Drisha Vivek? This is very this fascinating, very contemporary question. Artificial intelligence, Mr. Pranav, artificial intelligence can process enormous amounts of information. It can learn, it can recognize faces, it can compose music, right? But Advaita asks a different question. Does AI know that it knows? Does AI knows that it knows? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। That's the important part.
দৃগ্দৃশ্য বিবেকের মতে যেখানে অ্যাওয়ারনেস নেই সেখানে প্রকৃত দ্রষ্টা নেই। যেখানে অ্যাওয়ারনেস নেই সেখানে প্রকৃত দ্রষ্টা নেই। AI may simulate intelligence. It may simulate intelligence, but simulation is not awareness. একটা আয়না আপনাকে মুখ দেখায়, কিন্তু আয়না কি জানে যে সে আপনাকে দেখাচ্ছে? এটা তো আয়না জানে না। Am I correct or not? দেখায়, জানে না তো। ঠিক তেমনি AI can process data, but data processing is not consciousness. বর্তমান নিউরোসায়েন্স এবং ফিলসফি অফ মাইন্ড এটাকে বলা হয় দ্য হার্ড প্রবলেম অফ কনসাসনেস, যেটা ডেভিড চ্যামার্স তার বই আপনারা, আমি উল্লেখ করেছি কিনা জানি না, এখানে লাইব্রেরিতে আছে, আপনারা দেখবেন। তার কিছু বেশ ভালো বই আছে, আমি দেখলাম চর্চ। সেখানে এই হার্ড প্রবলেম অফ কনসাসনেসটা দিস ফিলসফার তার আলোচনায় বিশেষভাবে এনেছেন। তিনি দেখিয়েছেন যে ইনফরমেশন প্রসেসিং, তথ্য প্রক্রিয়াকরণ যেটাকে আমরা বলি, রাইট, ইনফরমেশন প্রসেসিং আর সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স এক জিনিস নয়। অদ্বৈত একই কথা ভিন্ন ভাষায় বহু শতাব্দী আগে বলেছিল। ইন্টেলিজেন্স ইজ নট আইডেন্টিক্যাল উইথ অ্যাওয়ারনেস। ইন্টেলিজেন্স ইজ নট আইডেন্টিক্যাল উইথ অ্যাওয়ারনেস। সুতরাং বর্তমান প্রযুক্তির এআই যতই উন্নত হোক না কেন, রাইট, অদ্বৈত would say it may imitate the functions of the mind but not the reality of the witness. Clear? Come to next question. Right, very good question sir from you. এবারে প্রশ্ন করেছেন শাশ্বত কর, দৃগ্দৃশ্য বিবেকের সঙ্গে আধুনিক নিউরোসায়েন্সের কোথায় মিল এবং কোথায় মৌলিক পার্থক্য? গুড কোশ্চেন। এটা আজকের চেতনা গবেষণার মানে কনসাসনেস স্টাডিজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্লিজ সেট, বসে রাখুন। নিউরোসায়েন্স বলছে মস্তিষ্কের মানে ব্রেইন বিভিন্ন অংশ সক্রিয় হলে অনুভূতি, স্মৃতি, ভাষা, রাইট, সিদ্ধান্ত ইত্যাদি প্রকাশ পায়। ঠিক আছে, অর্থাৎ মাইন্ড ইজ ক্লোজলি কোরিলেটেড উইথ ব্রেইন। এই পর্যবেক্ষণের সাথে অদ্বৈতের কোনো বিরোধ নেই। বোঝা গেল? অদ্বৈতও তাই বলছে, মনের কার্যকলাপ প্রকাশ পায় মস্তিষ্কের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু এখানে একটা মৌলিক পার্থক্য আছে, এটা বুঝতে হবে। সেটা কি? নিউরোসায়েন্স সাধারণত প্রশ্ন করে হাউ ডাজ দ্য ব্রেইন প্রডিউস কনসাসনেস, আর অদ্বৈত সেখানে প্রশ্ন করে হু নোজ দ্য ব্রেন। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। একজনে প্রশ্ন করছে নিউরোসায়েন্স হাউ ডাজ দ্য ব্রেন প্রডিউস কনসাসনেস, আর অন্যদিকে অদ্বৈত বেদান্ত সেটা প্রশ্ন করছে হু নোজ দ্য ব্রেন। এই প্রশ্নের গুরুত্ব অসাধারণ। এমআরআইতে আপনি মস্তিষ্কের ছবি দেখতে পাবেন, রাইট, কিন্তু সেই ছবিটা কে দেখছে? আপনি
আপনার চোখ না অন্য চোখ কি দেখতে পায় সত্যি? তাহলে আপনি চোখকে কি করে দেখেন? রাইট? এখানেই অদ্বৈত ইন্ট্রোডিউসেস দ্য আইডিয়া অফ দ্য উইটনেস। একটা সিনেমা হলে বসে আপনি সিনেমা দেখছেন, পর্দায় যুদ্ধ হচ্ছে, প্রেম হচ্ছে, হ্যাঁ, শাহরুখ খান, কাজল, আনন্দ দুঃখ সব চলছে, কিন্তু পর্দা নিজে বদলায় না। অদ্বৈত বলে ব্রেন অ্যান্ড মাইন্ড হলো চলচ্চিত্রের দৃশ্য, উইটনেস হলো সেই অচঞ্চল উপস্থিতি যার কারণে সব অভিজ্ঞতা সম্ভব। তাই বলা যায় নিউরোসায়েন্স এক্সপ্লেন্স দ্য মেকানিজম অফ এক্সপিরিয়েন্স, Advaita explores the ground of experience itself. দুইয়ের মধ্যে সংঘাতের চেয়ে সংলাপে, ডায়ালগের সম্ভাবনাটাই বেশি। ক্লিয়ার? Now come to next question. How many questions left? Oh, this is question number 7. Please. এবার প্রশ্ন করেছেন চিন্ময় সেন, আর এই প্রশ্নের সঙ্গে একই রকম প্রশ্ন আছে রীতা বন্দ্যোপাধ্যায়। দুজনের প্রশ্নকে আমরা কম্বাইন করে, দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার 7, ইট কামস। দৃগ্দৃশ্য বিবেকে মায়া বলতে ঠিক কি বোঝায়? মায়া কি শুধুই ভ্রম, ইলিউশন, ইলিউশন, নাকি তার আরও গভীর দার্শনিক অর্থ আছে? আই রিপিট দ্য কোশ্চেন। দৃগ্দৃশ্য বিবেকে মায়া বলতে ঠিক কি বোঝায়? মায়া কি শুধুই ভ্রম, ইলিউশন, নাকি তার আরও গভীর দার্শনিক অর্থ আছে? মায়া শব্দটি নিয়ে সবচাইতে বেশি ভুল বোঝাবুঝি হয় বা হয়ে এসেছে। অনেকে মনে করেন অদ্বৈত বেদান্ত বলছে জগৎ নেই, সবই মিথ্যা, কিন্তু শঙ্করাচার্য কিন্তু তা বলেননি। অদ্বৈত বলে জগৎ অস্বীকারযোগ্য নয়, not non-existent, but not absolutely real, পরম সত্যও নয়। তাই একে বলা হচ্ছে মিথ্যা। নট non-existent, not absolutely real. That's why it is mithya or dependent reality. একটা উদাহরণ যেটা বেদান্ত এই দিয়েই থাকে, সবাই আমরাও বলেছি, যে অন্ধকারে, সন্ধ্যার অন্ধকারে একটা দড়িকে সাপ বলে ভয়, ভুল করা। সাপটা সত্য নয়, কিন্তু ভয় যেটা পেয়েছে সেটা সত্যি। যখন আলো জ্বলে ওঠে তখন এটা বুঝতে পারি যে ওটা সাপ ছিল না, ওটা দড়ি ছিল, কিন্তু ভয়টা ছিল। ভয় ইজ দ্য রিয়েল। তাহলে সাপ হচ্ছে অ্যাপিরিয়েন্স, দ্য স্নেক ইজ দ্য অ্যাপিরিয়েন্স, অ্যান্ড দ্য রোপ, দ্যাট ইজ রিয়ালিটি। ঠিক তেমনি আমরা নাম রূপের বৈচিত্র্যে আবদ্ধ হয়ে মূল চৈতন্যকে ভুলে যাই। এখানে অদ্বৈত বেদান্তে বলা হয়েছে ব্রহ্ম সত্তা সত্য জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পারা। অর্থাৎ ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্য, জগৎ নির্ভরশীল সত্য, ডিপেন্ডেন্ট ট্রুথ, আর জীব প্রকৃতপক্ষে ব্রহ্ম ইটসেলফ। এটাই শঙ্করাচার্য বলেছে। অর্থাৎ ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্য।
আর যে জগৎ, হোয়াট ইজ চেঞ্জিং ফ্যাক্টরস, সবসময় যা চেঞ্জ হয়ে চলেছে, ইভেন উই, এভরিথিং, দ্যাট ইজ অল ডিপেন্ডেন্ট ট্রুথ, রাইট? এখানে একটা গাছ ছিল, এখন গাছটা নেই, অনেক কাগজ আছে, অনেক ফার্নিচার আছে, দ্যাট ইজ অনেক লগ পড়ে রয়েছে, দ্যাট ট্রি হ্যাজ বিন চেঞ্জ টু সো মেনি থিংস, অর দ্যাট ওয়াজ এ স্মল প্ল্যান্ট, নাও ইট ইজ এ ভেরি বিগ ট্রি। একটা ছোট্ট চারা গাছ থেকে একটা মহিরুহ একটা বনস্পতি হয়ে গেছে, একটা শিশু থেকে একটা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু মাইন্ড রিমেইন দ্য সেম। ক্লিয়ার? মডার্ন ফিজিক্সেও আমরা দেখি যে কঠিন টেবিলটাকে সম্পূর্ণ কঠিন বলে মনে আছে। দিস টেবিল, ইট ইজ কেয়ারফুল, ইটস এ ভেরি হার্ড ওয়ান, ইট সিম অ্যাপিয়ার্স টু। আসলে অধিকাংশই শূন্যস্থান আর শক্তি ক্ষেত্রের বিন্যাস, তাই না? অ্যাকর্ডিং টু ফিজিক্স সবটাই হচ্ছে, এভরিথিং ইজ স্পেস আর এনার্জি, শক্তি ক্ষেত্রের একটা বিন্যাস। আর অ্যাপিয়ারেন্স অ্যান্ড আন্ডারলাইং রিয়ালিটি এক নয়। তবে মনে রাখতে হবে, অদ্বৈতা ইজ নট ডিনাইং দ্য ওয়ার্ল্ড, ইট ইজ ইনভাইটিং, অদ্বৈতা ইনভাইটিং আস টু আন্ডারস্ট্যান্ড the world's true status. Clear? Come to next question. Yes. Right. Angshu Mukherjee. If everything, Angshu Mukherjee, if everything, including the body and mind, his question, if everything, including the body and mind, is an object of awareness, then who is the real I? Very good question. If everything, including the body and mind, is an object of awareness, then who is the real I? His question. The question lies at the very heart of self-inquiry. That's why it is very good question. Most of us instinctively identify ourselves with the body. Sometimes we identify ourselves with the mind. Sometimes with our profession, relationships, or memories, isn't it? But all of these keep changing. Your childhood body is gone. Your thoughts changes every moment. Your emotions rise and fall. Yes, everything changes. Yet one fact remains unchanged. You know all these changes. You know all these changes. So, who is the unchanging knower? Who is the unchanging knower? Advaita here answers, the real I is not the changing personality, but the unchanging witness, Shakshi. This real I, it is not unchanging personality, but it is the unchanging witness. It is the changing personality. Real I is not the changing personality, but the unchanging witness, Shakshi. A beautiful statement from Upanishad says, Ayam Atma Brahma. The self is Brahman. Think of the movie screen. Thousands of scenes appears on it. Joy, yeah,
sorrow, war, love, success, failure, isn't it? Yet the screen itself remains unchanged. Similarly, your experience come and go, but the witness never comes or go. Therefore, the ego says, I am this person. The witness simply signs as pure I am. Ego says, I am this person, I am this person. I did it. I made it. I am the conqueror. Right? The witness simply shines as pure I am. The shift from I am somebody to I am awareness itself is the essence of self-realization. Clear? Got this? Thanks. Next question. আর কটা আছে? আচ্ছা, সৌম্যদীপ্ত মুখোপাধ্যায় আর স্বর্ণালী বসু রায় দুজনের কোশ্চেনকে আমরা কম্বাইন করে দিয়েছি। দেখুন, দৃগ্দৃশ্য বিবেক কি কেবল সন্ন্যাসী বা সাধকদের জন্য? একজন সাধারণ সংসারী মানুষ এর থেকে কি ব্যবহারিক উপকার পেতে পারে? I told it, this is not for any sannyasis or like that. Their question is, Drigdishya Vivek ki only for this sannyasis or this philosophers? Is it a philosopher? Philosophic matters only, but মানে আমাদের সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ কথা, যেটা আমরা আলোচনার মধ্যে একটা বিশেষভাবে করেছি। এটা একজন সাধারণ সংসারী মানুষের এর থেকে কি ব্যবহারিক উপকার পেতে, প্র্যাকটিক্যালি আমরা এর থেকে কি পেতে পারি? ভেরি গুড কোশ্চেন, একটা অত্যন্ত বাস্তব এবং প্রাসঙ্গিক প্রশ্ন। থ্যাংক ইউ। অনেকেই ভাবেন বেদান্ত মানে যে সংসার ছেড়ে পাহাড়ে চলে যাওয়া, তা কিন্তু নয়। বেদান্ত কেবলমাত্র গেরুয়াধারী বা সন্ন্যাসী বা যা সাধু সন্ন্যাসী বা সিকার্স এদের জন্য নট দ্যাট। বেদান্ত ফর অল, এটা প্রথমে জানবেন। বেদান্ত ফর অল। দৃগ্দৃশ্য বিবেকের ঠিক এই কথাটাই বলছে। এটা প্রথমে মানে পার্সপেক্টিভ, একজনের পার্সপেক্টিভকে চেঞ্জ করতে শেখায়, দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে শেখায়, জীবন ছেড়ে পালাতে নয়। ধরা যাক কাজের জায়গায়, অফিস বা মানে যেখানে আপনাদের কাজ, সেখানে কেউ আপনাকে অপমান করলো, আপনি ইনসাল্টেড হলেন। তার সাধারণত কী হবে? সঙ্গে সঙ্গে আমাদের রাগ হবে, কষ্ট হবে, অভিমান হবে, প্রতিশোধ নেবার একটা ইচ্ছে জেগে উঠবে, রাইট? কিন্তু এক মুহূর্তে আপনি যদি থেমে নিজেকে প্রশ্ন করেন, তখনই আমি কি এই রাগ, নাকি আমি সেই সত্তা যে রাগটাকে লক্ষ্য করছি? এই যে আমার রাগ হচ্ছে, এই যে আমার অভিমান হচ্ছে, এই যে আমার দুঃখ হচ্ছে, এই যে আমার যন্ত্রণা হচ্ছে, এই যে আমার প্রতিশোধ নেবার একটা ভয়ঙ্কর ইচ্ছে হচ্ছে, এটা কে? এটাকে আমি না, এটাকে আমি লক্ষ্য করছি। এটাকে আমি লক্ষ্য করছি যে আমার একটা কি সুন্দর ফুরফুরে মেজাজ মুহূর্তে কেমন পাল্টে গেল, যে যার জন্য আমি গতকাল প্রশংসিত হলাম, আর আজকেই তার জন্য আমি তিরস্কৃত হচ্ছি, ভর্ষিত হচ্ছি, সমালোচিত হচ্ছি, রাইট? তাহলে আমি কি সেই সত্তা? আমি কি রাগ, নাকি আমি সেই সত্তা যে আমার এই চেঞ্জটাকে লক্ষ্য করছি? তখনই দেখবেন একটা আশ্চর্য পরিবর্তন আপনার মধ্যে ঘটবে। রাগ থাকে, কিন্তু আপনি আর রাগের কন্ট্রোলে থাকেন না। রাগ আপনার মাস্টার হয়ে উঠতে পারে না, ক্রোধ আপনার মাস্টার হতে পারে না। ওটা আছে,
অনেকটা ডিপ্রেসড হয়ে আছে। এই কারণে দৃদৃশ্য বিবেক একটা প্র্যাকটিক্যাল সাইকোলজি অফ অ্যাওয়ারনেস। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নিজের মনের ওপর অধিকার জন্মাতে পারে বা অধিকার করতে পারে, সে হচ্ছে সেই প্রকৃত স্বাধীন। কে প্রকৃত স্বাধীন? যে তার নিজের মনের ওপর অধিকার করতে পারে। এই শিক্ষা পরিবারে ধৈর্য বাড়ায়, কর্মক্ষেত্রে সিদ্ধান্তকে পরিষ্কার করে, মানসিক চাপ কমাতে সাহায্য করে, অহংকার, হীনমন্যতা উভয়কেই নিয়ন্ত্রণ করতে শেখায়। আজকের মাইন্ডফুলনেস আন্দোলনের সঙ্গে তো এর একটা চমৎকার সাদৃশ্য আছে, তবে একটা গুরুত্বপূর্ণ কিন্তু পার্থক্য আছে। মাইন্ডফুলনেস মূলত মনকে পর্যবেক্ষণ করার একটা অনুশীলন, রাইট? অদ্বৈত আরও এক ধাপ এগিয়ে গিয়ে প্রশ্ন করে, কে সে পর্যবেক্ষক যে মনকেও দেখছে? হুইজ দ্যাট সিয়ার যে মনকেও পর্যবেক্ষণ করছে? এই প্রশ্নই মানুষকে আত্ম অনুসন্ধানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অতএব দৃগ্দৃশ্য বিবেক এটা কোনো নির্দিষ্ট ধর্মীয় আচার নয়, কোনো একটা সম্প্রদায়ের বা কোনো একটা গ্রুপ বা কারো একটা নির্দিষ্ট বিষয় নয়। এটা একটা জীবন দৃষ্টি, এ ওয়ে অফ সিইং লাইফ। যে ছাত্র পড়াশুনো করে, যে শিক্ষক পড়ান, যে চিকিৎসক রোগী দেখেন, ডক্টর, যে হাউসওয়াইফ তিনি তার সংসারকে সামলাচ্ছেন, রাইট? যে ব্যবসায়ী বিভিন্ন ডিসিশন নিচ্ছেন তার বিজনেসের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিজে, বিভিন্ন জায়গায়, সকলের জীবনে এই শিক্ষা একটা গভীর শান্তি, স্বচ্ছতা এবং আত্মবিশ্বাস এনে দেয়। দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল থিং। দৃগ্দৃশ্য বিবেক নিয়ে এই জন্য সমস্ত ম্যানেজমেন্ট কোর্স, বড় বড় ম্যানেজমেন্টের ওয়ার্কশপ হচ্ছে অল দিস কনসাসনেস নিয়ে, এবং সেখানে এই দৃগ্দৃশ্য বিবেকের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল আছে। আজকাল সব ম্যানেজমেন্ট হাউসে এভরিওয়্যার এরকম একটা মাইন্ড কনসাসনেস নিয়ে একটা বড় বড় ট্রেনিং হয়, রাইট? দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা ওয়ে অফ সিইং লাইফ rather than it is a theory, rather than it's a philosophy. It is a very good practice, what I say, a way of seeing life. Come to next question. Right. Yes. Can the witness ever be known as an object of knowledge? If not, how can it be realized? Question from Shayoni Boshu. Where? Acha, please sit down. Can the witness ever be known as the object of knowledge? If not, how can it be realized? Very good question. This is the perhaps most subtle question of Advaita Vedanta, I must say. The answer is no. Witness ever been known as the object of knowledge? No, it is no. The witness can never become an object because it is the very subject of all knowledge. The eye can see everything. The eye can see everything except itself directly. I can see everything except itself directly. A torch can illuminate every object, but it does not need another torch to illuminate its own light. Clear? Similarly, consciousness is self-illumination. Samma prakash, Shayam prakash বলা হচ্ছে।
It reveals everything else. It is never revealed as an object. Drigdarsha Vivek therefore says that self-realization is not the acquisition of a new experience, but the recognition of what has always been present. উপনিষদে বলা হয়েছে না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকং নেমা বিদ্যুতবন্তি কুতময় অগ্নি তমেব বন্তমনুভাতি সর্বং তস্য ভাসা সর্বমিদং বিভাতি। অর্থাৎ সূর্য চন্দ্র বা অগ্নি আত্মাকে আলোকিত করে না, বরং তার আলোকেই সব কিছু প্রকাশিত হয়। তস্য ভাসা সর্বমিদং বিভাতি। Realization is not seeing the self. It recognizes that the self is the seer in every act of seeing. Clear? Come to next question. Timing is running very সময় দৌড়োয় খুব। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, দৃগ্দৃশ্য বিবেকের শিক্ষা কি শূন্যবাদ, নিহিলিজম, নাকি এটি পূর্ণতার দর্শন? কোশ্চেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। দৃগ্দৃশ্য বিবেকের শিক্ষা কি শূন্যবাদ, নিহিলিজম, নাকি এটি পূর্ণতার দর্শন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই মনে করেন অদ্বৈত বেদান্ত, বসুন, অদ্বৈত বেদান্ত জগৎকে অস্বীকার করে, তাই এটা নাকি নৈরাশ্যবাদ বা শূন্যবাদ। কিন্তু বাস্তবে বিষয়টা সম্পূর্ণ উল্টো। অদ্বৈত কিছু কেড়ে নেয় না, বরং মানুষের প্রকৃত পরিচয় ফিরিয়ে দেয়। হ্যাঁ, উপনিষদ কি ঘোষণা আমরা শুনি উপনিষদে, পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণ থেকে এই বিশ্ব প্রকাশিত হয়েছে, পূর্ণ থেকে পূর্ণ বের হলে পূর্ণই অবশিষ্ট থাকে। এই শ্লোকের দার্শনিক তাৎপর্যটাও খুব গভীর। আমরা সাধারণত নিজেদের সীমাবদ্ধ মানুষ বলে মনে করি, তাই না? আমি দুর্বল, আমি একা, হ্যাঁ, আমি অসম্পূর্ণ। দৃগ্দৃশ্য বিবেক এই সংকীর্ণতাটাকে ভেঙে দিচ্ছে। It tells us you are not fragment seeking completeness. You are not fragment seeking completeness. You are the very fullness in which all experiences arise. একটা সমুদ্রের কথা ভাবুন, তরঙ্গের জন্ম হয় আবার মিলিয়ে যায়, কিন্তু সমুদ্রের পূর্ণতা কখনো কমে না, তাই না? ঠিক তেমনি সুখ দুঃখ লাভ ক্ষতি জন্ম মৃত্যু একটা জীবনের তরঙ্গ মাত্র, ওয়েভ। সাক্ষী চৈতন্য হচ্ছে সেই অখণ্ড সমুদ্র। অতএব অদ্বৈত ইজ নট এ ফিলসফি অফ এমটিনেস, ইট ইজ আ ফিলসফি অফ ইনফাইনাইট ফুলনেস। ক্লিয়ার? তাহলে এই নেক্সট টু দ্যাট নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ আওয়ার কোশ্চেন, অল টুগেদার কোশ্চেন। এই যে আলোচনাটা আমরা করলাম, যে দেখে তাকে কে দেখে, যে এই বিষয়টাকে নিয়ে যে আমরা আলোচনা করলাম, দৃগ্দৃশ্য বিবেক, এই প্রশ্নের চূড়ান্ত উত্তর কী এবং কেন এই একটি প্রশ্নই মানুষের জীবন বদলে দিতে পারে? দিস ইজ দ্য ভেরি ফাইনাল কোশ্চেন। এই প্রশ্নের উত্তর কোনো একটা কথায়, একটা বাক্যে শেষ করা যায় না। শৈশব থেকে যা আমরা দেখছি তার অভিজ্ঞতায় বা দীর্ঘ বিভিন্ন দর্শনের অভিজ্ঞতা থেকেও আমরা এটাকে একটা কথায় চূড়ান্ত বলে শেষ করতে পারি না। দেখুন, এটা কারণ এটা মানুষের অস্তিত্বের প্রশ্ন।
ভেরি মাচ কোশ্চেন অফ হিজ এক্সিস্টেন্স। শৈশব থেকে আমরা সবসময় বাইরের দিকে তাকাতে শিখেছি। আমাদের সমস্ত ইন্দ্রিয়, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পাঁচ চক্ষু, কর্ণ, নাসিকা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, স্পর্শ, এই সবটার অনুভূতি হয় আমাদের বাইরের দিক থেকে। কঠোপনিষদের মধ্যে তো পড়েছে পরাঞ্চিখায়নি বাত্রেরাত স্বয়ম্ভু, আমাদের সব কিছুকেই বাইরের দিকে করে দিয়েছে। আমরা জগৎকে দেখছি, মানুষকে দেখছি, সাফল্যকে দেখছি, ব্যর্থতাকে দেখছি, কিন্তু খুব মানুষই একদিন থেমে নিজেকে জিজ্ঞেস করে যে দেখছে সে কে? দিস ইজ দ্য কোশ্চেন, যে দেখছে সে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সমগ্র উপনিষদ অদ্বৈত এবং দৃশ্য বিবেক আমাদেরকে আমন্ত্রণ জানায়। বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য তিনি বলছেন, বিজ্ঞাতমরে কেন বিজানিয়াত, আর যিনি সকলকে জানেন তাকে আর কি দিয়ে জানা যাবে? এটাই এই আলোচনার চূড়ান্ত শিক্ষা বা দৃশ্য বিবেক, এই যে বিশাল আলোচনার সম্ভার, তার চূড়ান্ত প্রশ্ন। এবার তার চূড়ান্ত শিক্ষা, দ্রষ্টা আর একজন দ্রষ্টাকে দেখে না, কারণ তিনি সব অভিজ্ঞতার সাক্ষী। এই উপলব্ধি হলে জীবনের সব উপলব্ধি, সব মানে জীবনের সব দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন মানুষ বুঝতে শেখে, আমি কেবল শরীর নই, আমি কেবল স্মৃতি বা পরিচয় নই, আমি সেই চৈতন্য, আই এম দ্যাট কনসাসনেস, যার মধ্যে শরীর, মন, চিন্তা, সুখ, দুঃখ সব উদিত হয় এবং লয় পায়। আমি সেই চৈতন্যের মহাসমুদ্র, যার একদিকে সূর্য উঠছে, আবার একদিকে সেই সূর্য ডুবছে। ইট অ্যাপিয়ার্স সো। মানে এখানেই ঠিক আমরা সেই বিবেকানন্দের আহ্বানকে একটা নতুন তাৎপর্যে বুঝতে পারি। ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। এই লক্ষ্য মানে বাহ্যিক সফলতা নয়, লক্ষ্য দু রকমের, একটা বাইরের, এই আমাদের চাওয়া হয়ে ওঠা, অনেক টাকা পয়সা, অভিজ্ঞতা আমার জাগতিক লক্ষ্য, আর একটা হচ্ছে নিজের প্রকৃত স্বরূপকে জানা, সেই লক্ষ্য। অর্থাৎ বিবেকানন্দের এই কথাকে আমাদেরকে ওই ভেতরের দিক থেকেও ধরতে হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের স্বরূপকে জানতে পারছো, ততক্ষণ পর্যন্ত থেমো না। রাইট? এইটা বাহ্যিক মানে সাফল্য নয়, নিজের প্রকৃত স্বরূপকে জানা। এবং যেদিন তুমি নিজের স্বরূপকে জানতে পারবে, সেই দিনই তুমি ব্রহ্মবাসেই বিরাট হয়ে যাবে। যেদিন তুমি, ওই ঠাকুরের গল্প আছে না, যেদিন আমি সেই বড় মানুষের বন্ধু হয়ে যাব, সেই দিনই তিনি সব জানিয়ে দেবেন তার কত সম্পদ আছে, কোথায় কি আছে। সুতরাং ওই সম্পর্কটা, মানে নিজের সম্পর্ককে নিজে জানাটাই হচ্ছে আসল জানা। সেই দিন আমি অভয়, অশোক, মুক্ত হয়ে যাব, আনন্দময় সত্তা হয়ে যাব। দ্যাট ইজ দ্য মুক্তি। সেটাই হচ্ছে সঠিক জানা, নিজেকে জানা। সেটাই হচ্ছে নতুন করে আত্মপরিচয় ঘটানো। দৃগ্দৃশ্য বিবেকের সার কথা, যেটাকে যদি আমরা একটা সেন্টেন্সে বলতে চাই, উই ওয়ান্ট টু কনক্লুড ইন ওয়ান সেন্টেন্স, তাহলে কি বলবো? দৃশ্য যেটা দেখছি, এটা এভার চেঞ্জিং, পরিবর্তনশীল। দ্রষ্টা সিয়ার অপরিবর্তনীয়, তার কোনো পরিবর্তন নেই। আর সেই অপরিবর্তনীয় দ্রষ্টাই হচ্ছে তোমার প্রকৃত স্বরূপ, আমাদের প্রকৃত স্বরূপ। এই যে দুদিন ধরে আমাদের এই যে আলোচনা হলো, দুটো পর্ব ধরে আমাদের এই যে আলোচনা হলো,
তাতে যদি আমরা এই প্রশ্নটা নিজেকে করতে পারি, আমি যা দেখছি তা নয়, কিন্তু যে দেখছে সে কে, এই তাকে জানার ইচ্ছেটা যদি হয়, আমরা জেনে উঠতে পারবো এটা দাবি করছে না, কিন্তু আমাদের মধ্যে যদি সেই প্রশ্নটা উদিত হয়, যে দেখছে, যে জানছে সে কে, তাকে জানার ইচ্ছে, সেটা যদি সত্যি সত্যি আমাদের হয়, তাহলে জানবেন এই দৃগ্দৃশ্য বিবেকের শিক্ষা আপনাদের অন্তরে কাজ করতে শুরু করে দিয়েছে। মেডিসিন স্টার্ট করে দিয়েছে, তার কাজ করা শুরু করে দিয়েছে। আর সেই মুহূর্তেই জানবেন সব কিছু আর তখন বাইরের জিনিস থাকে না। এই আলোচনা তখন আর বইয়ের আলোচনা নয়, এই হলের আলোচনা থাকবে না, শুধু ওই বইটার মধ্যেই তার সীমাবদ্ধতা থাকবে না কয়েকটা পাতায়। এটা জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতায় পূর্ণ হবে। আপনারা যারা এই দুটো সেশন ধরে এখানে এতক্ষণ বসে শুনেছেন এবং সেকেন্ড সেশনে বিভিন্ন প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদের মোটামুটি সব প্রশ্নের উত্তর দিতে এই সীমিত সময়ের মধ্যে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং যে কথা বললাম, যখন থেকে এই প্রশ্ন আপনাদের প্রত্যেকের প্রশ্ন হয়ে উঠবে এবং এই প্রশ্ন খোঁজার একটা আকুলতা, একটা ব্যাকুলতা আপনাদের মধ্যে একটু হলেও সঞ্চারিত হবে, অ্যান্ড ফ্রম দ্যাট মোমেন্ট এই আলোচনা সার্থক হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার, ভালো থাকবেন। ওকে, ফাইন।